সয়াবিন তেলে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, জুড়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত। টঙ্গীর তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দোয়া, নিরাপত্তা জোরদার। তেরো মাস পর উৎপাদন শুরু যমুনা সার কারখানায়, পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে 10 থেকে 12 দিন। হবিগঞ্জে 2 শিশুকে বিষ দিয়ে হত্যার পর বাবার আত্মহত্যা, পারিবারিক কলহের জের বলছেন স্বজনেরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় নাচে গানে বসন্ত বরণ, দর্শনীয় স্থানে নানা শ্রেণী পেশার মানুষের ভিড়। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ময়দা, আটা সহ পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা, বলছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকটের কারণে চাইলেই দোকানে মিলছে না সয়াবিন তেল, ফলে বাধ্য হয়েই ওই কোম্পানির পণ্য কিনতে বাধ্য হচ্ছে ক্রেতারা। এই অবস্থা চলতে থাকলে রমজানের সংকট আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। দেশে ভোজ্য তেলের বাজারে সংকট কাটছে না কিছুতেই। বরিশালের বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। লিটার প্রতি 175 টাকা হলেও খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 200 টাকায়। দোকানিদের অভিযোগ, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর তেলের সঙ্গে একই কোম্পানির চাল আটা না নিলে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। 75 টাকার জিনিস 200 টাকা কিনতেছে, কিন্তু তাও বোতল পাচ্ছি না। সিলেটের কালীঘাট, বন্দরবাজার, লালবাজার ও কাজির বাজারের প্রায় সব দোকানেই তেলের সংকট। রমজান উপলক্ষে এ সংকট আরও বাড়ার শঙ্কা ক্রেতাদের। 1 কেজি তেল ছেলে বলে আপনি আটা নেন, সুজি নেন, চিনি নেন, আটা সুজি দিয়ে আমি কি করবো। খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি হচ্ছে 200 টাকায়। আর কয়েক দোকান ঘুরলেও মিলছে না বোতলজাত তেল। আর যেসব দোকানে মিলছে সেখানেও কিনতে হচ্ছে অন্য কোম্পানির পণ্য। এক কার্টনের লগে লবণ নিতে হবে, আটা নিতে হবে, ময়দা নিতে হবে, অথবা ডাল নিতে হবে। একই অবস্থা যশোরেও। ব্যবসায়ীদের অভিযোগ, তদারকির অভাবে কৃত্রিম সংকট তৈরি করছেন আমদানিকারকরা। কোম্পানির লোককে যখন আমরা অর্ডার দিই তখন বলে, ভাই সয়াবিন তেল স্টকে নেই, ওর পরিবর্তে একটা আছে পাম অয়েল, যেটাকে বলা হয় সুপার, ওইটা আমাদেরকে দিচ্ছে, তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চাঁদপুর ও হিলিতেও সংকট কাটেনি সয়াবিনের। কোনো দোকানেই মিলছে না বোতলজাত সয়াবিন তেল। বাড়তি দামে বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তেলের একটা কিন্তু খুচরা মূল্য থাকে, সেই খুচরা মূল্যের মধ্যে থেকেই বিক্রি করতে হবে, তার বাইরে বিক্রি করার সুযোগ নেই। যদি এরকম অভিযোগ পাওয়া যায়, সেটা মোবাইল কোর্টে জরিমানা সহ যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। সয়াবিন তেলের সংকট কাটাতে বাজার তদারকি বাড়ানোর কথা বলছেন ক্রেতা বিক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলিতে কি দামে সয়াবিন বিক্রি হচ্ছে, সংকট কতটা রয়েছে সেখানে? যে আপনি জানেন যে বেশ কিছু দিন থেকে ভোজ্য তেলের যে বাজার অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখছি যে প্রায় 15 দিন থেকে যে বোতলজাত কোনো সয়াবিন তেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। এই চিত্র হিলি নয়, আশেপাশে যে উপজেলা রয়েছে প্রায় সব উপজেলাতে একই অবস্থা। খোলা কিছু সয়াবিন তেল পাওয়া গেলেও সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তো আমরা হিলি বাজারে দেখছি যে খোলা যে সয়াবিন তেল সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি পর্যন্ত, যেটি কিন্তু প্রায় 7 দিন আগেও কিন্তু ছিল 170 থেকে 75 টাকার মধ্যে। এই বোতলজাত তেল না আসার কারণে কিন্তু একটা চাপ পড়েছে আপনার খোলা তেলে। তো ব্যবসায়ীরা বলছেন যে তারা কোম্পানিগুলোর কাছে যাচ্ছেন, কিন্তু কোম্পানিগুলো তাদেরকে ডিও লেটার দিলে কিন্তু সময় মতন কিন্তু তেল দিচ্ছে না। অর্থাৎ যদি একদিন আগে যদি ডিও কাটেন, সেটা কিন্তু 15-20 দিন পরে কিন্তু সে খোলা তেলটি পাচ্ছেন। আর বোতলজাতের যে বিষয়টি রয়েছে, যে কিছু কোম্পানির লোকজন বাজারে আসছেন, তো এই বোতলজাত তেলের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কিছুটা শর্ত দিচ্ছেন। অর্থাৎ যদি বোতলজাত তেল নিতে হয়, সেক্ষেত্রে আটা, সুজি বা চালের মতো পণ্য নিতে হবে। এই ক্ষেত্রে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু সেদিকে কিন্তু আগ্রহী হচ্ছেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খোলা বাজারে কিন্তু তেল প্রায় 200 টাকা কেজিতে পৌঁছে গেছে, যার কারণে কিন্তু
বোতলজাত তেলটা কিন্তু দেখা যায় যে লিটার হচ্ছে 175 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু খোলা তেলে কিন্তু দামটা বেশি এবং সেখানে কিন্তু কোম্পানিগুলো কিন্তু লাভজনক করছে, যার কারণেই কিন্তু যে বোতলজাত যে তেলটা বাজারে আসা সেটা কিন্তু আমরা প্রবণতা খুব কম দেখছি। আমি কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তো তারা বলছেন যে প্রায় 20 দিন থেকে কি অবস্থা কিন্তু চলছে এইখানে। এমন অবস্থা যদি চলে যে সামনে হচ্ছে রমজান মাস, সেক্ষেত্রে তারা কিন্তু বিপাকে পড়বেন। তেলে যে শুধু তেলের ঘাটতি তা না, অন্য পণ্যের কিন্তু কিছুটা বিষয় রয়েছে। তো তারা বলছেন যে আসলে বাজার তদারকি যদি করা যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু রমজান মাসে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে। আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছেও জানার চেষ্টা করেছিলাম যে আসলে কোনো অভিযান চালাবেন কিনা। তিনি বলছে আসলে অভিযোগ পাওয়া গেলে তারা কিন্তু সে অভিযানটা চালাবেন। সর্বশেষ অবস্থা। হিলি থেকে জানাচ্ছিলেন সাজ্জাদ হোসেন। পর্যাপ্ত সরবরাহ থাকায় সারা দেশে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে ব্রয়লারের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। রাজশাহীতে প্রতি কেজি সিম ও বেগুন 20 টাকায়, ফুলকপি 10 টাকা এবং কাঁচামরিচ 60 টাকা বিক্রি হচ্ছে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। খুলনায়ও স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। টমেটো 20 ও ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকায়। সেখানে মোটা চালের দাম কমলেও স্থিতিশীল রয়েছে মাঝারি এবং চিকন চালের দাম। বরিশালে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়। বোতলজাত সয়াবিনের সংকট এখনও কাটেনি জেলায়, এজন্য নিয়মিত বাজার তদারকির দাবি স্থানীয়দের। বগুড়ায় শীতকালীন সব ধরনের সবজির দাম কমেছে। কাঁচামরিচ, তারপরে মিষ্টি কুমড়া, এগুলো মোটামুটি কিছুটা কমছে, মানে আগের চেয়ে কিছুটা কম। টমেটো 20 টাকা বেশি, গাজর 30 টাকা, সিম 20 টাকা, এই তো কোনোটার দামই তো বেশি না। 100 টাকা দিয়ে আগে তো ভরতে পারতো না ব্যাগ, আর 100 টাকা দিয়ে ব্যাগ ভরা যায়। তেলের দাম অনেক বাড়তি, চাউলের দাম বাড়তি। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। বড় জামাতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ দোয়াত। শবে বরাতের রাতেও ময়দান পরিপূর্ণ থাকবে বলে আশা আয়োজক কমিটির। টঙ্গী তুরাগ তীরে দেশ বিদেশে লাখো মানুষ অংশ নিয়েছেন বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে। বাদ ফজর থেকেই জিকির, আশকার আর ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন মুসল্লিরা। আর জুমার নামাজের আগেই ময়দান পরিণত হয় জনসমুদ্রে। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। ওই সময় ইজতেমার ময়দান চাপিয়ে আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েন মুসল্লিরা। ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ভাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইজতেমা করার জন্য একটা তৌফিক দান করছেন। অনেক বাধা বিধি আসছে, আল্লাহ তাআলাই করাইছেন। উম্মতি মুহাম্মদী সবাই দিন পায়ে যা, সবাই জান্নাতি হইতে পারি, এই একটা উদ্দেশ্যে আমরা এখানে সমাবেশ হইতেছি। এদিকে ইজতেমা ময়দানে হামলার গুজব ছড়িয়ে একটি মহল ভীতি সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ মাওলানা সাদ অনুসারীদের। অপপ্রচার চালাচ্ছে যেখানে কোনো হামলা হতে পারে। এটা পুলিশ কমিশনার সাহেব বলছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন, যাতে আমাদের এখানে মানুষের উপস্থিতি কম হয় এই জন্য একটি চিহ্নিত মহল তারা অপপ্রচার চালিয়ে এখানে যাতে মুসল্লিরা না আসে এইভাবে তারা অপপ্রচার চালাচ্ছে। তবে ইজতেমা মাঠে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান জিএমপি কমিশনার। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। আমরা সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে আমরা সার্ভেলেন্স করছি। আমরা সাদা পোশাকেও প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ করেছি, যাতে এই কোনো দুষ্কৃতিকারী যদি ঢুকে যায় তাদেরকে আমরা চিহ্নিত করার জন্য। শুক্রবার বাদ ফজর ভারতের নিজামুদ্দিনের মাওলানা আব্দুস সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। রোববার আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এখানে আসা মুসল্লিরা বলছেন, তাবলীগ জামাত নিয়ে যে ভেদাভেদ তৈরি হয়েছে তা দ্রুত নিরসন করে এক হোক বিশ্ব ইজতেমার ময়দান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। আজ পবিত্র শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখ রাত সৌভাগ্যের রজনী হিসাবে পালন করেন মুসলিমরা। ফার্সি সব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্যের রাত। এ রাতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন।
অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনে কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এছাড়া পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে নানা রকমের খাবার তৈরির প্রচলন রয়েছে। এসব খাবার আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিব দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট সহ 6 জেলায় আরও 55 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে গাজীপুর মহানগর পুলিশ গ্রেপ্তার করেছে 15 জনকে, আর জেলা পুলিশ 8 জনকে গ্রেপ্তার করে। এদিকে গাজীপুরে 6 দিনে গ্রেপ্তার 357 জন। বাগেরহাটে আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। লক্ষ্মীপুরে অভিযানে গ্রেপ্তার হয়েছে 5 জন। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তার 41 জন। এছাড়া মেহেরপুরে 4, পিরোজপুরে 5 ও খাগড়াছড়িতে 12 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্যাস সংকটে দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে জামালপুরের যমুনা সার কারখানা। বৃহস্পতিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাসের চাপ কম থাকায় গত 15 জানুয়ারি থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে। গ্যাসের চাপ স্বাভাবিক হয় রাত থেকে উৎপাদন শুরু হয়। তবে পুরোপুরি উৎপাদনে যেতে 10 থেকে 12 দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা 1700 মেট্রিক টন দানাদার ইউরিয়া সার। হবিগঞ্জে চুনারুঘাটে 2 মেয়েসহ 20 পানে আত্মহত্যা করেছেন বাবা। পরে উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার স্ত্রী হাফিজা আক্তারের সাথে কথা কাটাকাটি হয় স্বামী আব্দুর রৌফের। এর জেরে আজ ভোরে 2 মেয়ে শিশু আয়েশা আক্তার ও খাদিজা আক্তারকে বিষ খাওয়ান রৌফ। পরে নিজেও বিষ পান করেন তিনি। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে 2 শিশুকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে বেলা 10টার দিকে আব্দুর রৌফও মারা যায়। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর ভাই ওর 2 মেয়ে লইয়া ও বিষ খাইয়া মরে গেছে। খবর ভাই আমি হসপিটালে আসছি, আসার পরে আইসা দেখি আমার শালা আর আমার শালার 2 মাইয়া মারা গেছে। আমরা তার চিকিৎসার যথাযথ চেষ্টা করি, কিন্তু সে রোগী আজকে সকালে 10টার দিকে মৃত্যুবরণ করে এবং এর আগে তার 2 মেয়ে খাদিজা ও আয়েশা তাদেরকেও বিষ পান করানো হয়। তাদেরকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়। দেশজুড়ে নাচে গানে বসন্তকে বরণ করছেন শিল্পীরা। বসন্ত বরণে উচ্ছ্বাসে মেতে ওঠে তরুণ তরুণীরা। আয়োজন ঘিরে তরুণ তরুণীদের বাসন্তী রঙের পোশাকে ঘুরে বেড়ান। কক্সবাজার সৈকতেও ঢল নামে লাখো পর্যটকের। এছাড়াও দিনটিতে দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান নানা শ্রেণী পেশার মানুষ। ঋতুরাজ বসন্ত বরণের নাচ গান আর বর্ণিল শোভাযাত্রা। দিনব্যাপী এই আয়োজনে সামিল হয়েছেন নানা বয়সী মানুষ। বসন্ত উৎসব বরণে চট্টগ্রাম নগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে বাসন্তী সাজে হাজির হন তরুণ তরুণীরা। ঐতিহ্যবাহী সংস্কৃতি পালনের সুন্দর বাংলাদেশ গড়তেই এই উৎসবের আয়োজন। আমাদের বাঙালির জীবনে অনেক দুঃখ দুর্দশা আছে, বঞ্চনা আছে, সেগুলোকে কাটিয়ে আবার বাঙালির জীবনে একটা বর্ণিল রঙিন জীবনের যে প্রত্যাশা, সেটি তৈরি করে এই বসন্ত। ফাল্গুন বরণে খুলনা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নাচে গানে বসন্ত বরণ করেন শিল্পীরা। আশা আকাঙ্ক্ষা শূন্যতা সবগুলো দূর করে নতুনভাবে জীবন গড়ার প্রত্যাশা নিয়ে এই বসন্ত বরণটা আমাদের মাঝে আসে। নেত্রকোনায় সাহিত্য উৎসবে আয়োজন করা হয় বসন্ত বরণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার। ফাল্গুনের আগমনে প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান। সকাল থেকেই সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। সবথেকে সুন্দর একটা দৃশ্য, আর ভালো লাগছে এখানে এসে। বসন্ত বরণে কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের ঢল নেমেছে। সৈকত এলাকা ছাড়াও পর্যটকরা ঘুরছেন বিভিন্ন দর্শনীয় জায়গায়। আমার ছুটি সবাই কাটাইতে আসছে, আমি এখানে মজা করতে আসছি। সব মিলিয়ে একটা ছুটি পাওয়া গেছে, খুব ভালো লাগছে কক্সবাজারে আসার পর। কুয়াকাটা সৈকত জুড়ে উৎসবমুখর পরিবেশ। বসন্ত আর সাপ্তাহিক ছুটি উপভোগ করেন দর্শনার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসন্তের আমেজ লেগেছে চট্টগ্রামের বইমেলাতেও। বাহারি পোশাকে প্রিয়জনদের নিয়ে বইমেলায় এসেছে নানা শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে সেখান থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।
রাকিব, বইমেলাতে বসন্তের ছোঁয়া কতটা লেগেছে, বই কেমন বিক্রি হচ্ছে জানাবেন। আছেন নগরীর যে বসন্ত উৎসবের আয়োজন ছিল, সে বসন্ত উৎসবের আয়োজনগুলো শেষ হয়ে যায় বিকেল 4টার পরই, এবং বর্তমানে সেই যারা বিকেলে দুপুরের পরে বের হয়েছেন তারা এখন চট্টগ্রামে গাজীপুর যে আউটার স্টেডিয়ামে যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জিমনেসিয়াম চত্বরে, সেখানে আসলে তারা ভিড় করেছেন। আমরা দেখছি প্রিয়জনরা তাদের কাঙ্ক্ষিত প্রিয়তমাদেরকে বা কাছে ভালোবাসার মানুষদেরকে নিয়ে বইমেলায় এসেছেন, এবং শিশুদেরকেও আমরা শিশুদের উপস্থিত বেশ ভালো দেখছি, এবং অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছেন, পছন্দের বই কিনে দিচ্ছেন, এবং বিক্রেতারা যেটি বলছেন এই বই বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস যেটি একই দিনে অনুষ্ঠিত হচ্ছে, ফলে বই উৎসবের বেচা বিক্রি অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি, এবং পাশাপাশি ছুটির দিন স্বাভাবিকভাবে মানুষের ঢল আমরা দেখছি এখানটায়, এবং মানুষজন বলছেন যে আসলে যেহেতু ছুটির দিন হয় তারা আসলে সময় পেয়েছেন আসতে। তবে স্বাভাবিক যে শুক্রবার দিন থাকে সেই দিন মানুষের পরিমাণ ভিড় থাকে আজ কিছুটা একটু কম দেখা যাচ্ছে, কারণ আমরা জানি শবে বরাতের একটি আয়োজন রয়েছে, ধর্মীয় ভাবগান্ধির একটি বিষয়, এবং চট্টগ্রামের মানুষ সেই তুলনায় কিছুটা একটু কম এসেছে। তবে যারা আসলে বেরিয়েছেন দুপুর পরে এবং সকালে যারা বেরিয়েছিলেন বসন্ত উৎসবে, তারা আসলে বই মেলায় ভিড় করছেন এখন, এবং বইয়ের স্টল গুলোতে আমরা দেখছি ব্যাপক ভিড়, এবং মানুষজন আসছে বই দেখছেন, বই কিনছেন। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যে বসন্ত উৎসবের রেশ সেটি নগরী জুড়ে যে যতটা ছড়িয়েছে সে তার কিছুটা হলো আমরা এখানে বইমেলায় দেখছি, এবং বইমেলায় সাধারণ মানুষজন আসছেন, এবং তারা বলছেন যে বইমেলায় যেহেতু একটু আমেজ আছে এবং ঘুরতে বেরিয়েছেন, ফলে বইমেলায় তারা একটু ঘুরছেন এবং বই কেনার সুযোগ থাকলে সেটিও ক্রয় করছেন। তো এখন পর্যন্ত যেটি বলা চলে চট্টগ্রামের বইমেলার সার্বিক পরিবেশ এবং বসন্ত উৎসবের যে আয়োজন সেটি পুরোপুরি সার্বিকভাবে সুন্দরভাবে চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা বসন্ত উৎসব এখন পর্যন্ত পাইনি, এবং চট্টগ্রামের বইমেলা সেই বইমেলা আসলে যারা বসন্ত উৎসবে এসেছেন তারা সেখানেও যোগ দিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। ফাল্গুনের আবহাওয়ায় বর্ণিল রাজধানী, ঋতুরাজকে বরণে চারুকলার বকুলতলায় হয়েছে বসন্ত উৎসব। বড়দের সঙ্গে তাতে সামিল হয়েছে শিশু কিশোররাও। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল রঙের ছটা, চোখে পড়ার মতো ভিড় ছিল ফুলের দোকানে। শীতের জীর্ণতা ঘুচিয়ে এসেছে বসন্ত, জেগে উঠেছে তরু পল্লব, প্রকৃতিতে পলাশ শিমুলের আভা। ঋতুরাজকে বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুক বসন্ত উৎসব। পয়লা ফাল্গুনের সকালে নাচ গানে মুশগুল বকুলতলা। বসন্ত বরণে বাবা মায়ের হাত ধরে এসেছে শিশু কিশোরেরা। আমরা সবাই এখানে এসেছি নৃত্য করতে, অনুষ্ঠান উপভোগ করতে। মা বাবার সাথে এসেছি, আমি যে চারুকলা এসেছি, আর বসন্ত উৎসব হবে, নাচ গান হবে, এগুলো দেখবো। আমার দুই মেয়েকে নিয়ে আসছি, ওদের আমি চাই এগুলো শিখাতে, যে আমাদের দেশের কালচারটা। আয়োজকেরাও বলছেন এই দিনটিকে স্বাগত জানাতে উদ্গ্রীব হয়ে থাকেন নগরবাসী। সারা পৃথিবীতে আছে বকুলতলা বসন্ত উৎসবের একটি আলাদা মাত্রা আছে, এই মাত্রাটা আমি সারা পৃথিবীতে দিতে চাই, আমাদের সমাজের কাছে দিতে, একেবারে ছোট ছোট বাচ্চাদের কাছে একেবারে শিশু মনে ঢুকিয়ে দিতে চাই। চারুকলা ছাড়াও বসন্তের ছোঁয়া লেগেছিল গোটা বিশ্ববিদ্যালয় এলাকায়, চোখে পড়ার মতো ভিড় ছিল ফুলের দোকানে। বইমেলায় ঘুরবো, বাংলা একাডেমি ঘুরবো, আনুষঙ্গিক চারুকলায় যাব, সবগুলোই দেখাবো ঘুরে ঘুরে। ভালোবাসার জন্য বাঙালি কালচার বিদেশি কালচার কেন লাগবে? ভালোবাসা সবার জন্য। ভালোবাসা তো সার্বজনীন, এবং এটা প্রতিদিনই ভালোবাসা, নির্দিষ্ট কোনো দিন বা ক্ষণ স্পেসিফিকভাবে ভালোবাসা হয় না। শীতের জীর্ণতাকে ভেঙে বসন্ত প্রকৃতিতে আনে নতুন কুড়ি, দেয় নবপ্রাণ। বসন্ত আর ভালোবাসার মিশেলে দিনটি উদযাপন করছে নগরবাসী। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনায় নতুন মাত্রা যোগ করবে, এমন প্রত্যাশা সবার। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা ও বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস। এ উপলক্ষে সাইকেল শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় সকাল 9টায় নগরীর শিববাড়ির মোড় থেকে কিশোরদের সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় খুলনা প্রেস ক্লাবে। পরে প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই স্লোগানকে সামনে
রেখে বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে সুন্দরবন ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রাকৃতিক ক্ষতি নিজ নিয়মেই সেরে উঠলেও মানবসৃষ্ট ক্ষতির বিষয়ে মানুষকেই সচেতন হতে হবে। এ সময় 14 ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানান তারা। রাজশাহীতে ট্রেনে 2 সেনা সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে রাজশাহী রেল স্টেশনে থানায় মামলা করেন মারধরের শিকার সেনা সদস্য ইসমাইল হোসেন। মামলার পর আটক 4 জনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় উল্লেখ করা হয়, বুধবার রাতে ইসমাইল হোসেন নামের এক সেনা সদস্য ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসছিলেন। তার কাছে স্ট্যান্ডিং টিকিট থাকলেও তিনি বসতে চাইলে রেলের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এদিকে বৃহস্পতিবার সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি ট্রেনে সৈনিক বেলাল আহমেদকে মারধর করে হকাররা। ময়মনসিংহ ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা মাহেন্দ্র ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। সকাল 10:30টার দিকে ভালুকা গফরগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী অটোরিকশাটি ভালুকা গফরগাঁও সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মনির নামে এক অটোরিকশা যাত্রী নিহত হন। আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও 1 জন। এদিকে লক্ষ্মীপুরে 2টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। যশোর মাগুরা মহাসড়কে সংস্কার কাজ চলায় রোববার ভোর 6টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুক্রবার সকাল থেকে এই সংস্কার কাজ শুরু হওয়ায় দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ভারী যানবাহন যশোর ঝিনাইদহ সড়ক ব্যবহার করছে। তবে স্থানীয় মানুষ পায়ে হেঁটে সেতুটি পার হচ্ছেন। সেতুটির সংস্কার কাজ চলমান থাকায় আগামী 48 ঘন্টা যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক বিভাগ। নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ভুগছেন আবাসন সংকটে। 150 বছরের এই প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থীর বিপরীতে হোস্টেল সিট আছে মাত্র 180টি। এতে পড়ালেখা যাতায়াতের সঙ্গে বাড়তি যোগ হচ্ছে বাসা ভাড়া, যা মেটাতে অনেক শিক্ষার্থীর হিমশিম অবস্থা। 1886 সালে যাত্রা শুরু নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের। সে সময় শুধু উচ্চ মাধ্যমিকে সীমাবদ্ধ ছিল পাঠদান, তবে এখন যোগ হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স। সব মিলে প্রায় 8000 শিক্ষার্থী, শিক্ষক রয়েছেন 51 জন। শিক্ষকদের জন্য কলেজটির কোনো আবাসন সুবিধা নেই। 8000 শিক্ষার্থীর বিপরীতে কলেজের হোস্টেলে আসন আছে 180টি। এর মধ্যে 40টি ছাত্র ও 140টি ছাত্রীদের জন্য। স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, সেই ক্ষেত্রে সেই তুলনায় আমাদের সিট নেই। ছাত্রদের বা ছাত্রীদের সেরকম হোস্টেলের যথাযথ ব্যবস্থা নাই, সিট নাই। আমাদের আরও কিছু হোস্টেল বা সুলভ মূল্যে যদি থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষ থেকে, তাহলে আমাদের জন্য খুবই শুভ হয়। শহরের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের বেশিরভাগই থাকতে হয় ভাড়া বাসায়। এতে খাবারের খরচও হোস্টেলের চেয়ে বেশি। আমাদের পার মান্থলি দেখা যাচ্ছে প্রায় 4000 টাকার মতো একটা খরচ আছে। তা এটা যদি আমরা হোস্টেলে উঠি, কষ্টটা কিন্তু অনেকটাই কমে আসে। একটা স্টুডেন্ট হিসেবে খরচটা যেভাবে আমাদের থাকা দরকার তার থেকে অতিরিক্ত খরচ হয়ে যায়। এক্ষেত্রে পরিবারের ওপর চাপ পড়ে, নিজেদের অনেক ডিপ্রেশনে চলে যেতে হয়। দীর্ঘদিনের এ সংকট দূর করার সক্ষমতা নেই কলেজ কর্তৃপক্ষের। অধ্যক্ষ জানান, আবাসন বাড়াতে এগিয়ে আসতে হবে মন্ত্রণালয়কে। আমাদের এখানে যদি আরও ছেলেদের জন্য একটি হোস্টেল, মেয়েদের জন্য একটি হোস্টেল করা হয় তাহলে খুবই ভালো হয়। দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক এখানে চাকরি করতে আসেন, তারা ফ্যামিলিও আনতে পারেন না। আবার উইকেন্ডে যে বাড়িতে যাবেন, বাড়িও দেখা যায় অনেক দূরে, এখানে অবস্থান করার প্রয়োজন হয়। তো সেই জন্য শিক্ষকদের জন্য একটি ডরমেটরি হলে খুব ভালো হবে। আবাসন সমস্যা সমাধানে শিক্ষক শিক্ষার্থীরাও সরকারি সহায়তার আশায় রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোর পৌর যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়িখানা মসজিদে জুমার নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে আসার সময় অজ্ঞাত লোকজন তার উপর হামলা ও মারধর করে। খবর পেয়ে পুলিশ ডাবলুকে গ্রেপ্তার দেখে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ডাবলুর বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। গতরাতের এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আতকাপাড়া গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে পাশের চাওড়াখলা গ্রামের কয়েকজন গান শুনতে আসে। এ সময় তাদের সঙ্গে কয়েকজন অতিথির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় বল্লমের আঘাতে আহত হয় শিশু ময়না। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ শেষ না করে পালিয়েছেন 150-র বেশি ঠিকাদার। অভিযোগ রয়েছে, দুর্নীতিবাজ প্রকৌশলীদের সাথে যোগসাজশে তোলা হয়েছে বিল। পলাতক ঠিকাদাররা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। শতাধিক প্রতিষ্ঠানের নির্মাণ কাজ নিয়েও তৈরি হয়েছে সংকট। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সংকট সমাধানের জন্য কাজ চলছে। সিলেটের দশময় উচ্চ বিদ্যালয় পুরনো 3তলা ভবন ভেঙে 2019 সালে শুরু হয় 6তলা ভবনের কাজ। এ পর্যন্ত 50 ভাগ কাজও শেষ হয়নি ভবনটির, অথচ বেশিরভাগ বিলই তুলে নিয়ে গেছে ঠিকাদার। আর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এখন ঠিকাদারও পলাতক। বড় বড় ক্লাসগুলোর মধ্যে হার্ডবোর্ড দিয়ে পার্টিশন দিয়ে আমরা ক্লাস চালাচ্ছি, কারণ 20 সাল থেকে শুরু করে আজকে প্রায় 25। আমরা এখনও জানি না কবে যে বিল্ডিং আমাদের সমাপ্ত হবে। একই অবস্থা দক্ষিণ সুরমার লালাবাজার ফাজিল মাদ্রাসা ভবনের। 4তলা ভবনের মাত্র 3 তলায় ঢালাই কাজ শেষ করেই পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা ঠিকাদারকে অনেক অনুনয় করে 3 তলার ছাদ পর্যন্ত করেছিলাম সম্পন্ন, কিন্তু এরপরে বাকি কাজটুকু না হয় আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সুষ্ঠু লেখাপড়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একই অবস্থা সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই। দুর্নীতিবাজ প্রকৌশলীদের সাথে যোগসাজশে কাজ শেষ না করেই বিল তুলেছে ঠিকাদাররা। শিক্ষা প্রকৌশলের তথ্য অনুযায়ী 1.5 শতাধিক ঠিকাদার পলাতক রয়েছে, যারা পতিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হচ্ছে। অনেক প্রতিষ্ঠান কাজও শুরু করেছে। যেখানে কাজে উন্নয়ন কাজে অচল অবস্থা আছে সেগুলিকে আইডেন্টিফাই করে আমরা কম্প্রিহেন্সিভ ওয়েতে we are likely to formulate the comprehensive way and flow path how to resolve this problem. কাজের আগেই বিল দেয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এটা শুধু শিক্ষা প্রকৌশল মন্ত্রণালয় না, এটা আমি পরিকল্পনার মন্ত্রণালয়ে দেখেছি অনেক প্রকল্পে এই ধরনের স্থবিরতা আছে এবং দুর্নীতির কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 5 আগস্টের পর অনিয়মের দায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 3 জন প্রকৌশলীকে ওএসডি করেছে মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলের অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে এসব কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজের ঘর থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে আনন্দপুর গ্রামে নিজ ঘরের বিছানায় নাসিমা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বামী মিজান মোল্লা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় হত্যায় জড়িত সন্দেহে নিহতের ছেলে সিয়াম মোল্লাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সিয়াম হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানান তারা। আপনি ওই আসামি নিয়ে সামনে আসেন। বিক্রিমের ছেলে, ওই ছেলেটার নাম হচ্ছে সিয়াম, বয়স 19। সে আপনার যে বটি দিয়ে কোপ মেরে আঘাত হত্যা করছে। তোর উপর ভিত্তি করে আমরা আবার সিয়ামকে জিজ্ঞেস করলাম। সিয়ামও পরবর্তী পর্যায়ে এটা স্বীকার করছে যে হ্যাঁ, সে তার মাকে হত্যা করেছে। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গোদাম ও কয়েকটি দোকান। ভোর 5টার দিকে মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে ঝুট গোদামে আগুন লাগার খবর পায় তারা। শুরুতে তাদের 4টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আরও 3টি ইউনিট যোগ দেয়। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে গুদামে থাকা ঝুটের মালামাল সহ কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পাহাড়, ঝর্ণা, প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির আলোটিলা, রিসাং ঝর্ণা সহ পর্যটন কেন্দ্রে ভিড় বেড়েছে পর্যটকদের।
নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। এই দৃশ্য খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের। ঝুলন্ত ব্রিজ, রহস্যময় গুহা, নন্দন পার্ক, ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো পর্যটক। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রেও। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এসব স্থান। সারা বছর পর্যটক থাকলেও ফেব্রুয়ারিতে বেড়েছে কয়েক গুণ। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। যেখানে ঝর্ণা থেকে একদম স্রোতস্বিনী ঝর্ণা নিচে নেমে মানে ডুবে আবার ভেসে ওঠা যায়। এখানে আসার পর প্রাকৃতিক সৌন্দর্য আসলে অপরিসীম সৌন্দর্য, সুন্দর, চমৎকার, যথেষ্ট সাজানো গোছানো। পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী বেশি আসায় রাজস্ব আয় বাড়ার আশা পর্যটন সংশ্লিষ্টদের। আমাদের পর্যটক সমাগম বৃদ্ধি পেয়েছে। এরকম যদি বৃদ্ধি হয়ে থাকে তাহলে আশা করি আমাদের রাজস্ব আয় বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীও। আমাদের পুলিশের, জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি। পাশাপাশি এখানে ট্যুরিস্ট পুলিশ আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই মিলে আমরা জয়েন্টলি আমরা নিরাপত্তা দিচ্ছি। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এখানে পর্যটকদের যে সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আরও মান বৃদ্ধি করতে পারি। আমাদের এ বিষয়ে পরিকল্পনা রয়েছে যে কিভাবে তাদেরকে আরও নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছানো থেকে শুরু করে তাদের ফিরে যাওয়াটা নিশ্চিত করতে পারি। এ বিষয়ে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। চলতি মাসে খাগড়াছড়ি ও সাজেকে অন্তত 30,000 পর্যটক ভ্রমণের আশা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।